এই তো কদিন আগে পর্যন্ত নেত্রীর বাড়ির কালী পুজো থেকে 21শে জুলাইয়ের মঞ্চ, তৃণমূলের যাবতীয় কর্মসূচির ডেকোরেটিংয়ের দায়িত্বে তিনিই থাকতেন। অথচ দলের দুঃসময় এভাবে পাল্টি খাবেন, ডিগবাজি খাবেন। আমি মন্টু সাহার কথা বলছিলাম। মন্টুদা মডার্ন ডেকোরেটিংয়ের মালিক, প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরম আস্থাভাজন এই ডেকোরেটিং মালিক মন্টুবাবু নাকি 25শে বৈশাখ, সরকার বদলাবার পর 25শে বৈশাখ তৃণমূল নেত্রী তার কালীঘাটের বাড়িতে যে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান করলেন, সেখানে বারবার ফোন করা সত্ত্বেও একটা শতরঞ্চি বা একটা চৌকিও পাঠাননি। আরও আছে, বাইপাসের ধারে তৃণমূলের যে অস্থায়ী পার্টি অফিস, সেই বহুতল নাকি মন্টুবাবুর, এবং দল ক্ষমতা থেকে চলে যেতেই বারবার নেতৃত্বকে চিঠি পাঠাচ্ছেন ওই বাড়ি খালি করে দিতে হবে। কিন্তু এই মন্টুবাবু তো একটা প্রতীক মাত্র। এরম হাজার হাজার মন্টুদা এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে সেফ ডিস্টেন্স তৈরি করতে ব্যস্ত। কারা নেই? বিধায়ক, সাংসদ, কাউন্সিলর, কে নেই? কিন্তু কিসের আশঙ্কায় তারা এই দূরত্ব তৈরি করতে চাইছেন? যে দল 1 মাস আগেও পরম পরাক্রমে এই রাজ্য শাসন করেছে, তাদের কেন এতটাই সঙ্গীন অবস্থা? আমরা কথা বলবো, বিশ্লেষণ করব দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাসের সঙ্গে। মন্টুবাবু একটা প্রতীক, আমি যেটা বললাম, কালকে আমরা স্টোরিও করেছি, কিন্তু তোমায় জাস্ট একটা ছোট্ট পরিসংখ্যান দিই। আজ বিধানসভায় 80 জন এমএলএর মধ্যে তৃণমূলের কমতে কমতে 16 জন ছিলেন, আজ এসছেন 16 জনের হাজিরা। কাউন্সিলরদের মধ্যে পুরসভায় আজ আসেননি 46 জন, যেদিন এরকম একটা টাসল চলছে ওখানে। তো কিসের আশঙ্কা? এই যে দল থেকে দূরত্ব তৈরি করা, এটা কি ক্ষমতা চলে যেতে এটাই স্বাভাবিক? না দেখো, বিধানসভায় এমনিতে তো কিছু নেই কর্মসূচি। সেখানে কজন বিধায়ক আসছেন, কজন বিধায়ক আসছেন না, বা কজন পুরসভায় কাউন্সিলর আসছেন, কজন আসছেন না, এটা তো কেন আসছেন না সেটা আমরা স্পষ্টভাবে বলতে পারি না সাদা কালোয়। তার কারণ হচ্ছে অনেকে অনেক রকম সমস্যা রাখতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এত বড় একটা ভোট গেছে, তার ফলাফল প্রকাশ হয়েছে, সেই ফলের একটা অভিঘাত আছে, অনেকে মনমরাও থাকতে পারে। তো সুতরাং এটা দিয়ে আমি জাজ করছি না। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মন্টুদাকে বলছেন যে মাইক, বেঞ্চ, চেয়ার এসব পাঠাতে, এবং মন্টু সাহা তুমি যেমন বললে যে তৃণমূলের মধ্যে একটা কিংবদন্তি হয়ে গেছিলেন, যে তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধবেন কে? মন্টুদা। কার্নিভাল, দুর্গাপুজো সরকারি অনুষ্ঠান, পার্টির অনুষ্ঠান নয় কিন্তু, এবং কোটি কোটি টাকা খরচের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে স্টেজ বানাবেন কে? মন্টুদা। কর্পোরেশনের ঈদের অনুষ্ঠান, কর্পোরেশনের ঈদ, ইফতার পার্টি পাকসাকাশ ময়দানে কি করবেন? মন্টুদা। জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান, সেখানে মেরাপ বাঁধবেন কে? মন্টুদা। তো মন্টুদা কিন্তু তিনি হচ্ছেন ওই যে রণে বলে বনে জলে জঙ্গলে সর্বত্র, তৃণমূল জমানায় তিনি সর্বত্র বিরাজমান ছিলেন। যেখানে স্মরণ করা যেত সেখানেই পাওয়া যেত মন্টুদাকে, তাই না? একদম। সেই মন্টুবাবুকে যে রবীন্দ্র জয়ন্তী যখন হলো 9th মে, যেদিনকে বিজেপি সরকার শপথ নিল, সেদিনকে বিকেলবেলা, কবিপক্ষের বিকেলে, তিনি মাইকটাও পাঠালেন না। কালকে আমাদের দ্য ওয়ালের সাংবাদিক তাকে ফোন করেছিলেন এবং তিনি বলেন যে কেন পাঠাবো, আমার ছেলেমেয়েরা ওখানে গিয়ে মার খাবে বলে। এবং তিনি তারপরে বলতে শুরু করেন যে একটা কাজ করলে দুটো কাজ করিনি তো ফ্রিতে, এখনো তো ইফতার পার্টির যে আয়োজনের প্রোগ্রাম তার টাকা পাইনি, শেষ হোলির প্রোগ্রাম করেছিলাম তার টাকা পাইনি, ইত্যাদি প্রভৃতি। কিন্তু এই যে মন্টু সাহা বা মন্টুদা, শুধু তো প্যান্ডেল বাঁধা নয়, সরকার কয়েকশো কোটি টাকা খরচা করে উত্তীর্ণ সভাগৃহ বানিয়েছে। তার ব্যাংকোয়েটে লিজ নিয়ে বিয়ে বাড়ি ভাড়া দেন কে? মন্টুদা। ইকো পার্কে মিষ্টিকা ব্যাংকোয়েট হয়েছে, সেই মিষ্টিকা ব্যাংকোয়েট এখন বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। আমি রিসেন্ট টাইমসে 2টো বিয়ে বাড়িতে গিয়েছি, ওখানে বিশাল জায়গা, স্প্রলিং, এবং ওখানে কোনো আর্থিকভাবে অনগ্রসর বা কেউ মধ্যবিত্ত, এমনকি উচ্চ মধ্যবিত্তের পরিবারেরও বিয়ে হয় না, উচ্চবিত্তদের, অত্যন্ত সচ্ছল যারা উচ্চবিত্তদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি তেমনই দুজনের বিয়ের আমন্ত্রণে গেছিলাম, পারিবারিক অনুষ্ঠানে তাদের। তো সেই মিষ্টিকা ব্যাংকোয়েট লিজ নিয়ে বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার দায়িত্ব কে পেয়েছিলেন? টেন্ডার ডেকে মন্টুদা। এখন মন্টুবাবু বলতে পারেন যে তিনি টেন্ডার ডেকে পেয়েছিলেন, কিন্তু টেন্ডার ডেকে উত্তীর্ণ টু মিষ্টিকা কেনই বা শুধু মন্টুদা? এটাও তো লোকের মনে প্রশ্ন উঠতে পারে। একদম স্বাভাবিক, যে তাহলে কি পশ্চিমবঙ্গের টেন্ডার ভরার আর কেউ নেই এই ধরনের ব্যাংকোয়েট চালানোর মতো? পশ্চিমবঙ্গে
ডেকোরেটর কি মানে ডেকোরেটিং এর মানে একমাত্র মন্টুদাই অবিসংবাদী। সবচেয়ে লোয়েস্ট কোটেশন দেন বা কিছু টেন্ডারে। একটা সময় দক্ষিণ কলকাতায় যার একটা ছোট্ট ডেকোরেটিং এর ব্যবসা ছিল, এখন লোকে বলেন, আমি নিজে দেখিনি, অনেস্টলি বলছি আমি নিজে দেখিনি, কিন্তু কালকেই তৃণমূলের একজন নেতা আমায় বলছিলেন যে মন্টুদা এখন BMW তে চড়ে ঘোরেন। তো ঠিক আছে, আচ্ছা। একজন ব্যবসায়ী শ্রীবৃদ্ধি ঘটছে, বাঙালি ব্যবসায়ী, তো ভালো কথা। তো বাঙালিরা, লোকে বলে যে বাঙালিরা ব্যবসা করা ভুলে যাচ্ছে, সেখানে একজন বাঙালি ব্যবসায়ী যদি আজকে এরকম ভাবে ছোট একটা জায়গা থেকে উঠে এসে আজকে উনি উঠে যদি আসেন। এত বড় জায়গা পৌঁছে যান, খারাপ নয়। কিন্তু যদি এই কথাগুলো ওঠে, এবং সেটা তার শ্রীবৃদ্ধি কখন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যখন ডাকছেন তখন তিনি মুখ ফিরিয়ে নিচ্ছেন, বলছেন যে আমার তো টাকা বাকি আছে। আর বাড়ির অনুষ্ঠান তেমন কিছু বড় কিছু রবীন্দ্র দিতেও জয়ন্তী, হবে না। রবীন্দ্র জয়ন্তী, হ্যাঁ, একটা মাইক, হ্যাঁ, একটা মাইক, একটা দুটো চেয়ার, দুটো চেয়ার, ঠিক আছে, একটা চৌকি, তো শতরঞ্জি। কথা হচ্ছে এইসব। যে এইটা তো আই ওপেনার। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মুহূর্তেই যে মন্টুদা পাল্টে গেলেন। তো মন্টুদা, তুমি যেমন রাইটলি সেড যে মন্টুদা কিন্তু এখন আর, আগেও কিংবদন্তি ছিলেন ডেকোরেটিং এর জন্য, কিন্তু এখন মন্টুদা হয়ে গেছেন সিম্বলিক। মানে তৃণমূলের যারা পাল্টি খেয়ে যাবেন একদম। তাদের সবাইকে মন্টুদা বল। তাদের সবাইকে লোকে মন্টুদা বলে ডাকতে পারে। আমি পারে। বলছি না রাখতে, হ্যাঁ, কিন্তু- আমি কাউকে প্ররোচনা করছি না, প্ররোচনা দিচ্ছিও না, কিন্তু আমি বলছি যে লোকে যদি বলে আরে তুমি তো মন্টুদা হয়ে গেলে। মানে পাল্টি ডিগবাজির অপর নাম হয়ে যেতে পারে আর কি মন্টুদা। যেমন রাজনীতিতে বলা হয় না যে নীতিশ কুমার বিহারে, তাকে পল্টুরাম বলে। তো সেরকম যে এখানে এই পলিটিক্সের বা এই ধরনের একটা তার নাম হয়ে যেতে পারে। আমি তো জানতামই না, সত্যি সাংবাদিক হিসেবে আমাদের ব্যর্থতা, আমি তো জানতাম না। এবং আমার যে সাংবাদিক সতীর্থরা রয়েছেন আমাদের সংবাদ মাধ্যমে বা ফ্রেটার্নিটিতে, মানে ধরো অন্যান্য সংবাদ মাধ্যমে যারা আমার বন্ধু, কেউ আমাকে কোনোদিনও বলেনি বা আমি কোথা থেকে জানতামও না যে বাইপাস ধাবার পেছনে যে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস যেটা গড়ে উঠেছে, মানে অস্থায়ী পার্টি অফিস তৈরি হয়েছিল যেখানে, তার কারণে তপসিয়ার পার্টি অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021 সালের ভোটের পর থেকে সংস্কার কাজ শুরু করেছেন। পুরো পার্টি অফিস ভেঙে দিয়ে, পুরনো পার্টি অফিস পুরো ভেঙে দিয়ে সেখানে নতুন ভবন তৈরি হচ্ছে। আমি আসা যাওয়ার পথে সেদিনকেও দেখেছি যে বাইরে থেকে প্লাস্টার হয়ে গেছে ইত্যাদি প্রভৃতি, ভেতরে ঢুকে আমি দেখিনি। কিছুটা কাজ বোধহয় বাকি আছে এখন। নিশ্চয়ই। তো এই কারণে ওই নতুন একটা ভবন দরকার ছিল যেখান থেকে পার্টি অফিসটা চলবে। তো আমি জানতাম না যে ওই পার্টি অফিসটা, বাড়িটা ওইটা হচ্ছে মন্টুদার। তো আমি শুনলাম যে মন্টুবাবু নাকি চিঠি দিয়ে বলেছেন যে পার্টি অফিসটা আবার ফেরত দিন। অত বড় একটা বহুতল পার্টি না, অফিসে, অত বড় মানে G+4 বা G+3 যাই হোক একটা পার্টির। তো সেটা উনি নাকি ফেরত চেয়েছেন চিঠি দিয়ে। তুমি ভাবো যে আজকে পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণা হয়ে যায় 4 মে, আজকে আমরা একটা কথা বলছি হচ্ছে 22 মে, ঠিক আছে, তার মানে হচ্ছে যে 18 দিনই হয়েছে। এই চিঠি হয়েছে আরো 2 দিন আগে গেছে। কিন্তু এই চিঠির ব্যাপারে আমি জানিয়ে রাখি যে আমরা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে তিনি যে মাইক বা বেঞ্চ পাঠাননি সেটা নিয়ে আমরা তার প্রতিক্রিয়া পেয়েছিলাম গতকাল। কিন্তু তিনি যে পার্টি অফিসের ভবনটি ফেরত চেয়েছেন সেইটার ব্যাপারে যখন আমরা খবর করি, তাকে বারবার ফোন করা হয়, তিনি কিন্তু ওইটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। এ ব্যাপারে তৃণমূল থেকে আমরা কনফার্ম করেছি, তৃণমূল সূত্রে, যে হ্যাঁ মন্টুবাবু বলেছেন এবার বাড়িটা 2 মাসের মধ্যে ফেরত দিয়ে দিন। এবং এও শোনা যাচ্ছে যে ওই বাড়িটা তৃণমূল যদি ভ্যাকেট করে দেয় এবং নিজেদের পার্টি অফিসে ফিরে যায়, তাহলে তৃণমূলের ওই যে অস্থায়ী পার্টি অফিস মন্টুদা হোটেল বানিয়ে ফেলবেন, নিজের ব্যবসায় ফিরিয়ে নেবেন আর কি, বড় কিছু নতুন একটা প্রজেক্ট। হ্যাঁ, ওখানে তারা বাড়ি বানিয়ে রেখেছিলেন। তাহলে তৃণমূলের যে আইকনিক, যে একটা আইকনিক মানে ধরো 4-5 বছর ধরে পার্টি অফিস চললো ওখান থেকে, সেটাই হয়তো হোটেল হয়ে যায়। এটাও কিন্তু একটা মানে খুব একটা মানে অদ্ভুত একটা মানে নিষ্ঠুর একটা সমাপতন আর কি। হ্যাঁ, ঠিকই। কিন্তু তুমি যেটা শুরু করেছিলে যে মন্টুদা, আমি আবারও বলছি যে এই যে দুম করে সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলা, আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে এই ঘটনা ঘটতো? কখনোই নয়। মন্টুবাবু কখনোই এরকম ভাবে, যেভাবে আমাদের সাংবাদিককে বলেছেন যে আমার তো একটা কাজ করলে 2টো কাজ ফ্রিতে করিয়ে নেন, তাহলে তিনি করেছেন কেন? হ্যাঁ, প্রশ্ন এটাই যে মন্টুবাবু তো, তুমি যেটা বলছিলে যে তার একটা ছোট দক্ষিণ কলকাতার ব্যবসায়ী থেকে তিনি এখন মহিরুর জায়গায় চলে গেছে। আমার বেসিক কোয়েশ্চেন হচ্ছে যে উনি বলেছেন যে একটা কাজ দিলে 2টো কাজ ফ্রিতে করিয়ে নিন। তা আপনি ওই একটা কাজ করেছেন কেন? করেছেন কেন? কিসের আশায়?
এবং তাহলে কি আপনি বলতে চাইছেন যে জোর করে করানো হয়েছে? যদি তাই হয় তাহলে সেটাও তো একটা বড় ঘটনা। অবশ্যই। আর যদি সেটা না হয়, যে ওই দুটো কাজ করার পরে আবার চারটে কাজ করার আশায় আপনি কাজ করেছেন, তাহলে সেটা একটা বড় ঘটনা। এবং একটা সরকারের মেয়াদে সরকারের কাজ, পার্টির কাজ 10 রকম করতে পারেন, ঠিক আছে, কিন্তু সরকারের কাজ লাগাতার যদি একই ডেকোরেটিং সংস্থা করেই যায় তাহলে তো সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠবেই, বিরোধীরাও প্রশ্ন তুলতে পারেন। এবং এই যে উত্তীর্ণ সভাঘর থেকে মিষ্টিকা ব্যাংকোয়েট, তুমি বলো এ তো জানা গেল আজ, একদম এ তো জানা গেল অজানা ছিল আমাদের কাছে, অনেকের কাছে অজানা ছিল, এখন তো সারফেস করলো যে মিষ্টিকা ব্যাংকোয়েট থেকে উত্তীর্ণ সভাঘর তার ব্যাংকোয়েট। এখন তৃণমূল জমানায় প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এরকম একটা কমিউনিটি হল তৈরি হয়েছে। এখন সম্রাট, তোমার দায়িত্ব আগামীকাল থেকে দ্য ওয়ালের সাংবাদিকদের দিয়ে খোঁজ নেওয়ানো যে ধরো এই জয় হিন্দ ভবন যেটা ভবানীপুরে রয়েছে, বা আমাদের এখানেই একটা রয়েছে কমিউনিটি হল অ্যাক্রোপলিস মলের সামনে, এইসব যে পুরসভার যে কমিউনিটি হলগুলো, এগুলোও কি লিস্ট দেওয়া হতো কাউকে? এগুলো আমরা যদি দেওয়া হতো তাহলে কারা পেতেন? একদম। বা যদি দেওয়া না হতো তাহলে তো কোনো অসুবিধা প্রশ্নই নেই, কিন্তু যদি দেওয়া হয়ে থাকে। কিন্তু এরকমও তো হয় যে ধরো যে পুরসভার বাড়িটা পুরসভারই রয়েছে, পুরসভাই হয়তো ফিজ নিচ্ছে, কিন্তু ওখানে বলে দেওয়া আছে যে ডেকোরেটার্সটা এই ডেকোরেটরের কাছ থেকে নিতে হবে। অনেক জায়গায় থাকে এমপ্যানেল ডেকোরেটার্স, একটা তালিকা থাকে সেখান থেকে। হ্যাঁ, সেখানে কি এরকম কিছু বলে দেওয়া আছে? সেটাও তোমাকে খোঁজ নিতে হবে আমাদের রিপোর্টারদের পাঠিয়ে, যে অমুক যে কমিউনিটি হল সেখানে অনুষ্ঠান করতে গেলে তমুক ডেকোরেটিং এর কাছ থেকেই জিনিসটা নিতে হবে, এটা কি বলা আছে? কারণ এমপ্যানেল থাকলে ওরকম 10 জন এমপ্যানেল, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু 1 থেকে 10 যদি একজনেরই নাম থাকে সেটাও তো আবার, হ্যাঁ, শুধু যদি একজনের নাম থাকে সেটাও তো একটা ব্যাপার। তো এখন তো এরা আমরা খবর নেব এবং আপনাদের সামনে তুলেও ধরবো। আমি তো বলছি এখন কেঁচো খুঁড়তে গিয়ে অনেক কেচাপ বেরোবে, কেউটে ফেউটে বলি না, কেচাপ করে হিংসাত্মক ব্যাপার, ঠিক আছে, কেচাপ লাল টকটকে দগদগে, মানে বেশ চটপটা, হ্যাঁ, হট অ্যান্ড সুইট কেচাপ, ঠিক আছে। তো কেঁচো খুঁড়তে গিয়ে কেচাপ বেরিয়ে পড়তে পারে এখন, সেরকম একটা সময় দাঁড়িয়ে আছে একদম, আমরা সেই সমস্যার সময় দাঁড়িয়ে আছি এখন। এবারে দেখা যে মন্টুদার মতন, মন্টু সাহা, মনোতোষ সাহা তার ভালো নাম, যে আর কে কি দূরত্ব বজায় রাখছে, কেন দূরত্ব বজায় রাখছে, কিসের কোনো একটা আশঙ্কা, যার জন্য আজকে দেখো যে আজকে বিকেলে যে কেএমসির কাউন্সিলর দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করলেন গুরুত্বপূর্ণ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হলো যে তোমরা মানে কেউ যেন দল ছেড়ে না যায়, এবং যদি কোনো রকম মামলা হয় দল নিজে লয়ার দেবে, আইনি লড়াই করবে, কিন্তু দল ছেড়ে যেন কেউ না যায়। এই সিগনিফিক্যান্ট আস্থাটা, মানে এটা তো উনি বলবেনই যে তৃণমূল কংগ্রেস যেন কেউ যেন ভেঙে না, পদত্যাগ যেন না করে কাউন্সিলর, কেউ যেন ভেঙে না চলে যান। অলরেডি একজন বড় চেয়ারম্যান চলে গেছেন, সেটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু কেউ যেন চলে না যায় এটা তো উনি বলবেনই। কিন্তু দেখতে হবে যে কি অবস্থা থাকে, তার কারণ হচ্ছে যে অনেকের বিরুদ্ধে এক তো অনেক অভিযোগ রয়েছে, সেটা আমি ধরছি না যে অভিযোগের কারণে তদন্ত হবে এই আশঙ্কায়, যে যদি অনেকে ছেড়ে চলে যান, এটা আমি এখন ধরছি না, ঠিক আছে, এটা বাদই দিচ্ছি। কিন্তু আমি একটা কথাই বলছি, সেটা হচ্ছে যে তৃণমূলের মতাদর্শগত জায়গাটা দুর্বল হয়ে গেছে, যে সেটার কোনো স্পষ্ট দিশা অনেকেই দেখতে পাচ্ছেন না, অনেকদিন ধরে দুর্বল ছিল। যে তুমি একটা ব্যাখ্যা দিয়েও ছিলে, আরেকবার তুমি একটা কথা বারবার ছোট করে, যে যারা দর্শকরা যারা আজকে প্রথম দেখছেন, যে মতাদর্শগত জায়গাটা কি ছিল এবং কেন সেটা চলে গেল, এই মুহূর্তে নেই কিছু সামনে, খুব সংক্ষেপে মতাদর্শগত জায়গা ছিল অ্যান্টি সিপিএমিজম, সিপিএম অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ায় আর সেই জায়গাটা ছিল না, তারপরে তো আর কোনো জায়গা নেই, ঠিক আছে। তো এখন তাদের কাছে যে কোনো যেহেতু আইডিওলজিক্যাল বাইন্ডিং নেই, বাইন্ডিংটা কি ছিল, অনেকের অভিযোগ করেন, যেমন তৃণমূলের থেকে বেরিয়ে গিয়ে এখন যে ধরো তাপস রায় বিজেপি নেতা, তিনিও বলেন, বা অধীর চৌধুরী কংগ্রেস নেতা, তিনিও বলেন যে তৃণমূলের মতাদর্শগত জায়গা ছিল যে তৃণমূল করি কারণ তৃণমূল করে জীবিকা অর্জন করি, তৃণমূল করলে কিছু অর্থ উপার্জন করা যায়। তো এখন তো সেই অর্থ উপার্জনের জায়গাটাও নেই,
বরঞ্চ যে অর্থ উপার্জনটা করেছে না অনেকে, তারা কিভাবে অর্থ উপার্জনটা করেছেন সেটা নিয়ে একটা তদন্তের আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে, তাই তো? কিভাবে, কারণ অনেকেই কিছুই করতেন না, কাউন্সিলরদের মধ্যে অনেকেই তার কোনো রোজগারের সুনির্দিষ্ট জায়গায় ছিল না, তাদের আজকে বিশাল বিশাল বাড়ি ওঠা। হ্যাঁ, এই ধরো সুজিত বসু দমকল মন্ত্রী ছিলেন, লোকে আমি কোনোদিনও দেখিনি, লোকে সমাজ মাধ্যমে লেখেন, এটা তুমি জানো কিনা আমি জানি না, লোকে অনেকে বলেন যে সুজিত বসু একটা সময় এগ রোলের দোকান ছিল, আমি জানি না, আমি সত্যি জানি না। শোনা যায় লেকটা উনি একটা দোকান চালাতেন কোনো এক সময় হয়তো। আমি তো তাকে সুভাষ চক্রবর্তীর একদম অনুগামী একজন নেতা হিসেবে আমার সাংবাদিকতা শুরু থেকে দেখেছি, তার আগেরটা আমি জানি না। কিন্তু যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে লোকের মনে তো প্রশ্ন উঠবেই, বৈভব বিলাস আধিপত্য প্রাচুর্য, এবং এটা চোখে পড়ার মতো, নিশ্চিতভাবে চোখে পড়ার মতো, তাই না? একদম। তো এখন দেখার যে তৃণমূলের মধ্যে থেকে যে নতুন নতুন মন্টুদা কারা কারা বেরিয়ে, আমি এটাই বলতে চাইছিলাম। দেখো, কলকাতা কর্পোরেশন নয় আমাদের চোখের সামনে, কিন্তু গত 2-3 দিনে মানে নিমেষে হয়ে গেছে, অতটা হয়তো হাইলাইটেড হয়নি কিছুটা। ব্যারাকপুর পুরসভার মানে ব্যারাকপুর তোমার এই সাব ডিভিশনে হালিশহর বলো, কাঁচরাপাড়া বলো, একের পর এক তৃণমূল কাউন্সিলর দল ছাড়ছেন না, কিন্তু মন্টুদা মডেল। কোথাও গিয়ে একসঙ্গে, কোথাও 10 জন, কোথাও 12 জন এরা রেজিগনেশন দিচ্ছেন। কি কারণ আসছেনও না, রেজিগনেশন দিয়ে দিচ্ছেন। বিজেপি জয়েন করেননি সেরকমও কোনো খবর নেই, বিজেপি নেবে কিনা তাও কোনো গ্যারান্টি নেই। কিন্তু কিসের আশঙ্কায়? তাহলে কি ওই যে তুমি বলছিলে যে কোনো কিছু একটা তদন্ত হতে পারে বা কিছু হতে পারে। এবং তুমি দেখো যে বিরোধীরা, মানে এখন তো আর বিরোধী না, এখন তো বিজেপি শাসক দল, বিজেপি বা কংগ্রেস বা সিপিএম কি অভিযোগ তুলছেন তাদের বিরুদ্ধে সেটা পরের কথা। বহু জায়গায় দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ ভোকাল হয়ে গেছেন, বহু জায়গায় দেখতে পাচ্ছি যে গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তার বাড়িতে চড়াও হচ্ছে সাধারণ মানুষ। তো এইগুলো তো মানে চোখে পড়ার মতো ঘটনা অবশ্যই। এবং যাদেরকে একটা সময় বিশাল দাপট দেখা যেত, তৃণমূল কাউন্সিলরদের একাংশের তো বিশাল দাপট দেখা গেছে একটা সময়, বিশাল বিশাল দাপট, একদম মানে এলাকার তারা শেষ কথা, ঠিক আছে, তারা তো ঘর থেকেই বেরোচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে সংগঠন বলে বস্তুটা এক্সিস্ট করে না। পুলিশ প্রশাসন এর একটা বড়মো দিয়ে একটা ব্যবস্থা কায়েম করা হয়েছিল, ঠিক আছে? তো সেইটা যদি, যেটার কোনো ভিত নেই, যেটা কোনো, যে বারবার অধীর চৌধুরীও বলতেন ওই পুলিশটাকে সরিয়ে নাও। কি বলতেন বলো? একদম অস্তিত্বটা মানে ওই কঙ্কালসার চেহারাটা বেরিয়ে আসবে। সংগঠন বলে কিছু নেই, যা কিছু করছে পুলিশকে সামনে রেখে করছে। থানার ওসিরাই হচ্ছে সেই সিপিএম এর আমলের লোকাল কমিটির সেক্রেটারির মতো, তৃণমূল আমলের হচ্ছে ব্লক সভাপতি, ওসিরাই চালায় বা এসপি চালায়। এটা সরে যাক, ক্ষমতা চলে গেলে, এটা সরে গেলেই হচ্ছে কঙ্কালসার চেহারাটা বেরিয়ে আসবে। সেটাই দেখতে পাচ্ছি, একদম তাই, সেটাই দেখতে পাচ্ছি। আজকে তৃণমূলের একটি ভবন, যেটা বলছি যে মন্টুদার বাড়ি ছিল, মন্টুদার বলছে চিঠি দিয়ে বলছে 2 মাসের মধ্যে ফেরত দিন, সেই বাড়িটিতে একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করলেন যে একটা রোস্টার বানিয়ে দিলেন, সপ্তাহে ওই দিন অমুক বসবেন, অন্যদিন তমুক বসবেন, এরকম। বাকি ম্যাক্সিমাম টাইম হচ্ছে বাড়িটা ফাঁকা থাকতো। তপসিয়ায় তৃণমূলের পার্টি অফিস, মুকুল রায় যতদিন তৃণমূলের ছিলেন স্বমহিমা, গম করত। আমি কলকাতায় যখন ফিরে এসে আমি যখন দেখি 2016 সাল অনওয়ার্ড, কদিন 16 সালের পর থেকে মুকুল রায় পার্টিতে ছিলেন আর 1.5 বছর, মোস্ট প্রবাবলি 2017 সালের অক্টোবর নাগাদ পার্টি ছাড়েন, তার 1-2 মাস আগে থেকে তিনি ওখানে যাতায়াত কমিয়ে দিয়েছিলেন। গম করতো তৃণমূলের পার্টি অফিস, একদম বাইপাস থেকে শুরু করে পার্টি অফিস পর্যন্ত ওখানে লোকজন দাঁড়িয়ে থাকতো, চায়ের দোকানটা জমজমাট। পার্থ চট্টোপাধ্যায় মাঝে মাঝে গিয়ে বসতেন, মুকুল রায় বসতেন, সুব্রত বক্সী গিয়ে বসতেন, এবং ওইটুকুনি ঘর, যে ঘরটিতে মুকুল রায় বসতেন, ঘরের ভিতরে লোক ঠিক করতো, বাইরে যে হল ঘরটায় লোক ঠিক করতো, জেলা নেতারা আসছেন এবং তাদেরকে প্রত্যেকের নাম ধরে ধরে ডাকা, জিজ্ঞাসা করা, খোঁজ খবর করা। এইটাই তো গত 5 বছর পুরো অমিল হয়ে গেছিল। এখন যদি তৃণমূলের এই যে নতুন পার্টি অফিস যেটা বানানো শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পৌরোহিত্যে যেটা শুরু হয়েছিল, সেটাতে গিয়ে বসবেন কি? বড় প্রশ্ন। এইটাতে যদি এরকম হয় যে হ্যাঁ, ওটাতে মমতা বন্দ্যোপাধ্যায় রোজ গিয়ে বসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রোজ গিয়ে বসছেন, আবার পার্টি ওয়ার্কাররা আসছেন, একটা মুভমেন্ট শুরু হচ্ছে, তবে না গম করবে আবার কাউন্সিলররা
বা তুমি যে বিধানসভার বিধায়কদের কথা বলছো, তারা না কনফিডেন্স পাবেন, তবে না তারা আন্দোলনে ফিরতে পারবেন। একেবারেই তাই, একদমই তাই। তাই না? কিন্তু তা না হলে কি করে ফিরবে? দল বাঁচানোটা একটা বড়, এবং সেখানে তো পার্টির লিডারকে রাস্তায় নামতে হবে আগে। আজকে কুণাল ঘোষ বা নয়না বন্দ্যোপাধ্যায় যদি শিয়ালদা স্টেশনের সামনে গিয়ে বসেন হকার উচ্ছেদের বিরুদ্ধে, কি ইম্প্যাক্ট হবে? একদমই, এবং চোখে দেখাও গেছে। তুমি বলো কি ইম্প্যাক্ট হবে? কুণাল ঘোষ বেলেঘাটার বিধায়ক, তিনি বেলেঘাটা থেকে তার কিছু সমর্থককে নিয়ে গিয়ে ওখানে একটা ম্যাডাপ বেঁধে বসতে পারেন, এর বাইরে কি ইম্প্যাক্ট তৈরি হবে? এবং তাই হয়েছে। দলের সংগঠন, তৃণমূল পার্টিটা তো একটা ব্যক্তিকেন্দ্রিক পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি গিয়ে না বসেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে যদি ওই ধর্ণা মঞ্চে না বসেন, তাহলে পার্টি ওয়ার্কাররা আসবেন কিসের জন্য আসবেন? তাহলে তো পার্টির লিডারকে আগে বসতে হবে গিয়ে। সেটাই তো এখনো পর্যন্ত বড় প্রশ্ন, যে কেন সেটা দেখা যাচ্ছে না বারবার। এবং এই কনফিডেন্সটা পাওয়া যাচ্ছে না বলেই অনেকে অ্যাসেম্বলিতে, তুমি যে বলছো অ্যাসেম্বলিতে যায়নি, কালকেই আমার একজন বিধায়কের সঙ্গে কথা হয়, তো তিনি বললেন যে তৃণমূল বিধায়ক, তিনি বললেন আমি আজকে ইচ্ছাকৃতভাবে যাইনি। আমি বললাম, কেন? বলে গিয়ে কি করবো, পার্টির লিডার বেরোচ্ছে না রাস্তায়, তো আমি বিধানসভায় গিয়ে দুটো স্লোগান তুলে কি হবে? কোনো স্পেসিফিক কর্মসূচি আছে কি? নেই। তো তিনি মোটামুটিভাবে একটা তীর্থযাত্রায় বেরিয়ে পড়েছেন। আচ্ছা, ঠিক আছে। তো এই যে গতকাল যে কর্মসূচি তৃণমূলের ছিল প্রথম এতদিন বাদে, সেখানেও তো নেত্রীকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইম্প্যাক্ট নেই, দলের সংগঠন ছন্ন ছাড়া, লোকজন নেই, কিছু নেই। তারপর পুলিশ পারমিশন দিচ্ছে না, এখান থেকে এখানে তাড়িয়ে বেড়াচ্ছে, একবারে কঙ্কাল সার একটা চেহারা সামনে চলে একটা এলো। ঘটনা বলি, 2021 সালে যখন বিজেপি পরাস্ত হয় এবং 77টি আসনে জেতার পরপরই দেখা যায় যে মুকুল রায়কে কৃষ্ণনগর উত্তরের তৃণমূল বিজেপি বিধায়ক, তাকে তৃণমূল ভবনে নিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে সামিল করান। কিন্তু তার তো বিজেপির বিধায়ক পদ তো তখনও ছিল, সেই পদ থেকে ইস্তফা দেননি। কিন্তু তার মানে 77 থেকে রাতারাতি 76 হয়ে গেল। তাহলে ভোটে হারলেই দলবদলের যে রক্তবীজ কে পুঁতেছিল ভাই? ঠিক। ভোটে হেরে যাওয়ার পরেই 77টা সিটে জিতেছিল বিজেপি, তারপরে দুর্বল বিজেপি তৃণমূলের তুলনায়, তাকে সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যে মুকুল রায়কে, তারপরে হচ্ছে সুমন কাঞ্জিলাল, আমি পরের কথা বলবো, মুকুল রায় তো এটা একটা পরিচিত নাম, তাকে সঙ্গে সঙ্গে পার্টিতে সামিল করানো, এই খেলাটা কে শুরু করেছিল? আমার মনে আছে সংবাদপত্র, একটি প্রচলিত সংবাদ মাধ্যম টিভি চ্যানেল, তার সম্পাদক তিনি মুকুলদাকে ওখান থেকে এসকর্ট করে নিয়ে এসে পার্টি অফিসে নিয়ে আসে। সেই খবরও দা ওয়ালে সবার আগে উঠেছিল, কারণ মুকুল রায় কাউকে বলেননি। সকালে মুকুলবাবুর সাথে আমার ফোনে কথা হয়, আমি তাকে বলি, এবং দা ওয়ালেই সেই খবর ব্রেক হয়। এগুলো ইতিহাস হয়ে গেছে, এখন মানুষ বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, শুরুটা তো ওখানেই। ঠিক আছে। তো কথাটা হচ্ছে যে সেই রক্তবীজ কে বপন করেছিল? তো আজকে যদি তৃণমূল থেকে এভাবে ভাঙানো শুরু হয় তাহলে কি হবে? কিন্তু আমি অন্য কথায় বলতে চাইছিলাম যে সেই যে 77 থেকে 76 হয়ে যাওয়া বিজেপি, সেই বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় প্রথম দিন থেকে যেরকম ভাবে একটা আন্দোলন গড়ে তুলতে পেরেছিল, ঝাঁপিয়ে পড়ে একেবারে, এবং তখন যে বিজেপি কর্মীরা যখন আক্রান্ত হচ্ছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে এসে যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই ছবিটা তো আজকে অমিল। বিজেপির সেই যে আবেগ, সেই যে পলিটিক্যাল প্রোগ্রাম নেওয়া, বিধানসভায় একটা ওই যে সিঁড়িতে বসে করে স্লোগানিয়ারিং, হাইকোর্টে গিয়ে মামলা করা, এই যারা 24/7 অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছিলাম, সেটা অনুপস্থিত। সেটা কোথায়? নেই, সেটা নেই। আজ 15 দিন প্রায় হতে চললো 4 তারিখের পর থেকে। 76 জন বিধায়ককে সেটা কমে পড়ে 75 হয়েছে, ওই যে রক্তবীজ বপন। তো 76 থেকে 75, 75 থেকে 74 ইত্যাদি যেগুলো হয়েছে, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই 70, 72, 75 জনকে নিয়েই কিন্তু
লাগাতার। দেখো তৃণমূলের তার চেয়ে কিন্তু তিনজন বিধায়ক বেশি আছে, এবং সেই স্লোগানে যে গলার স্বর, তার ডেসিবেল কিন্তু আজকের থেকে বেশি ছিল। আজকে তৃণমূল এখনো 80, সেটাই বলছি, এখন ওদের ছিল 77, 77 থেকে 3 বেশি, 3 বেশি, তাও গলার স্বর দেখো ওই ডেসিবেলে পৌঁছচ্ছে না। নেই। হ্যাঁ, অনুপস্থিতিটা দেখো। এবং দল ভাঙানোর ব্যাপারে তৃণমূলের তো কোনো নৈতিক জায়গাই নেই। আজকে যদি বিজেপি ভাঙাতে শুরু করে, তৃণমূলের তো কোনো নৈতিক জায়গাই নেই। কিছু বলার থাকে, তাহলে তো বলতে হবে যে মুকুল রায়কে কেন নিয়ে এসেছিলাম, মরাল স্পেসটাই নেই। মুকুল রায়, তারপর একের পর এক আরো বিধায়কদের আনা, হ্যাঁ, পর 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 শুধু কতটা দুর্বল শুধু করা যায়। 2021 নাকি 2016 সম্ভবত তুষারকান্তি বাবুই ওই বাঁকুড়ার বিধায়ক ছিলেন, ঠিক আছে। তো মে মাসে ফল ঘোষণা হলো, 21শে জুলাইয়ের মঞ্চে তিনি তৃণমূলে জয়েন করলেন। মানে মে থেকে জুন জুলাই 2 মাসের মধ্যে। ঠিক, আমি যে সংবাদপত্রে কাজ করতাম তখন আমরা হেডিং লিখলাম আমি যে তুষারকান্তি তৃণমূল হতে চেয়েছেন। তার যোগ দেওয়ার আগে যখন খবর পেলাম, সেই সংবাদপত্রই বেরিয়েছিল আগে খবর, তো তাতে হেডিং হয়েছিল, সম্ভবত 6 পাতায় লিড স্টোরি ছিল যে তুষারকান্তি তৃণমূল হতে চেয়েছেন, অমলকান্তি রোদ্দুর হতে চাওয়ার মতো। ঠিক আছে, তো কে করেছিল পশ্চিমবঙ্গে, এটা কে দেখিয়েছে? ভোটের পরপরই যে বিরোধী দলকে ভাঙানো, তাই না? দেখো সেই ট্র্যাডিশন যদি এখন পাল্টা হয়ে চলে আসে, তাহলে তো সেটা খুব একটা তৃণমূলের জন্য সন্তোষজনক বা মুখ রক্ষার মতো জায়গা হবে না। তুমি এর আগে আমরা একটা আলোচনায় এসেছিলাম, তখন তুমি এই যে তুমি বলছিলে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়কের সঙ্গে কাল তোমার কথা হচ্ছিল, যেখানে নেতৃত্বই নেই সেখানে আমি কি করব, প্রশ্ন উঠছে। এবং মুর্শিদাবাদ মালদার একগুচ্ছ এমএলএ বিধায়ক, তাতে শোনা যায় নানান রকমভাবে কংগ্রেসের একটা সঙ্গে যোগাযোগ বা কিছু। আমরা এই ভিডিওতে, আমরা এই শোতেই তুমি করেছিলে ঠিক বিধানসভার এই ফল বেরোবার পরপর, যে শেষ পর্যন্ত কি কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়াটাই তৃণমূলের একমাত্র ভবিতব্য হতে পারে। আমি সেই প্রসঙ্গটা আরেকবার আনলাম। দেখো, তাহলে তৃণমূল সার্ভাইভ করবে এই করে, আমার কাছে কৌতূহলের বিষয় একটা। তার কারণ হচ্ছে যে দেখো, যদি এরকম একটা অবিন্যস্ত অবচল তৃণমূলকে দীর্ঘ সময় ধরে দেখা যায়, তাহলে তৃণমূলের মূল যে জনভিত্তির জায়গাটা, যে সংখ্যালঘু ভোট, তারা বামেদের দিকে চলে যেতে পারে একদম। কারণ বামেরা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তাদের ক্ষমতা থাক, পশ্চিমবঙ্গে তার ক্ষমতা থাকুন বা না থাকুন, নীতিগত বা আদর্শগত জায়গা থেকে তারা অবিচল, তাদের অবস্থানের কোনো বাম ধর্মনিরপেক্ষ শক্তি একটা, তারা অবিচল রয়েছেন, কনসিস্টেন্ট, ধারাবাহিকতার কোনো অভাব নেই। যে বিজেপির বিরুদ্ধে লড়াই, একটা ইম্পিকেবল ইন্টিগ্রিটি তাদের রয়েছে। তো তারা যদি মনে, ইভেন কংগ্রেসেরও তাই আছে, তো তারা যদি মনে করেন যে উত্তরবঙ্গে কংগ্রেস এবং দক্ষিণবঙ্গে সিপিএম এর দিকে চলে যাবেন, ঠিক আছে, তাহলে তো তৃণমূলের একটা বড় জনভিত্তি চলে গেল ওখান থেকে। কাউন্সিলরদের প্রত্যেকেরই একটা লোকাল লেভেল বেনিফিশিয়ারি গ্রুপ আছে, তো কাউন্সিলররা বা নেতারা, বিধায়করা যদি এরকম ভাবে একটা স্রোতের মতো বেরিয়ে যেতে যায়, তাহলে সেখান থেকেও একটা চলে যাবে। তার থাকলোটা কি থাকলো? তারপরে যদি দেখা যায় যে কেউই নেই, তখন সমর্থক ভোটাররাও অনেকে মুখ ফিরিয়ে নেবেন একেবারেই। দেখো, এটা তো মানে এই জায়গা থেকে বাঁচার একমাত্র উপায় এটাই আছে যে যে কজন থাকবে, এবং তৃণমূলের অনেক বিধায়ক, অনেক নেতা, নিচুতলা অনেক কর্মীর সঙ্গে আমার কথাবার্তা চলছে, তারাই মানে যেমন চলে সাধারণভাবে, তারা অনেকে আগ্রহ প্রকাশ করছেন যে কংগ্রেসটাতে ফিরে গেলেই ভালো হয়। তারা তো সিপিএমে যেতে পারবেন না, কারণ তাদের তো লড়াইটাই ছিল সিপিএম এর। ধরো আজকে যে তৃণমূল নেতার বয়স 50 বা 55 বছর, তার পলিটিক্স, ছাত্র রাজনীতি তার হাতে খড়ি হয়েছে ছাত্র পরিষদ, কংগ্রেস, ঠিক কংগ্রেসের ছাত্র পরিষদ দিয়ে। কংগ্রেসের ছাত্র পরিষদ মানে কলেজে সিপিএম এর সাথে লড়াই করা, এসএফআই এর সঙ্গে লড়াই করতে হয়েছে। তো যার জীবন যৌবনের শুরুটাই এসএফআই এর সঙ্গে লড়াই দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, এবং সেই কারণেই তিনি পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে চলে এসেছেন, কংগ্রেসে থেকে যাননি, তৃণমূলে চলে এসেছেন। তার পক্ষে সিপিএম এ ফিরে যাওয়া বা সিপিএম নেবেও না, ঠিক আছে, এটা ডিফিকাল্ট। তার পক্ষে ওই কংগ্রেসটাতেই একটা বেছে নেওয়ার একটা জায়গা রয়েছে, একই রকম একটা ঘরানা,
পুরোনো ঘরানায় ফিরে একই রকম ঘরানা, তার একটা আদর্শগত জায়গা আছে, রাইট। একটা মতাদর্শগত জায়গা আছে, তার কনসিস্টেন্সি আছে, তার সুদিন দুর্দিন যাই থাকুক না কেন, তার তো মত এবং পথের কোনো বদল ঘটেনি। একেবারে। তো রাহুল গান্ধীর নীতি, তার কৌশল, তার কথা বলার ধরন যাই হোক না কেন, তিনি তো বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কনসিস্টেন্ট, তো তার ফলে যেতেই পারে। হতেই পারে। দেখো আরেকটা দেখো, সবে 15 দিন হয়নি, হয়তো এটা খুব তাড়াতাড়ি বলা হবে, কিন্তু মর্নিং শোজ দ্য ডে এখন পর্যন্ত একটা অগোছালো ছন্ন ছাড়া গুছিয়ে উঠতে পারছে না। 3 বছর পর লোকসভার ভোট, 3 বছরটা খুব একটা তো বেশি নয় রাজনীতির জায়গা থেকে জমি। হ্যাঁ, তুমি ভাবো সেখানে তৃণমূলের যে 29 জন সম্ভবত সাংসদ রয়েছেন লোকসভায়, 3 মাসের মধ্যে কজন তৃণমূলে থাকেন তুমি? আমি সেটাই বলতে চাইছিলাম, সেটা যদি অলরেডি তুমি দেখো কাকলি ঘোষ দস্তিদার, আমি তো একটা সিকিউরিটি নিয়েছেন, আমি বলতেও পারি না, কালকে মামলা করে দিতে পারেন আমার বিরুদ্ধে। আমি তো তিনি সিকিউরিটি পেয়েছেন, এবং তারপরে সিকিউরিটি পাওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে একটা সিআরপিএফ দিয়ে সিকিউরিটি দিয়েছে। সেই সিকিউরিটি পাওয়াটা একজন সাংসদ হিসেবে তিনি পেয়েছেন, ঠিক আছে, সেটাকে যদি অনেকেই এক্সট্রাপোলেট করে নানা রকম মানে করার চেষ্টা করছে, আমি ওইভাবে বলবো না। কিন্তু যদি সত্যি এরকম হয়ে যায় তাহলে কি হবে? একেবারেই। এবং যেটা বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে 2029-এ মোদী সরকারের পতন বা কিছু, যে দাপট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ভোটটা লড়তেন, তার যে ওখানে সেনাপতি, সৈনিক, সৈন্য সামন্ত, তাদেরকে নিচে তোলা দেখা যাচ্ছে নেই। কাদের নিয়ে লড়বেন? তার ভোটের ফলাফল প্রকাশের পরে বোঝা যাবে যে তৃণমূলের প্রকৃত অবস্থা কি ফলতায়। একেবারেই তাই। ফলতার মানুষ তো, বহু মানুষ তো অভিযোগ করেছেন তারা দিনের পর দিন, বছরের পর বছর কোনো ভোট দিতে পারেননি। তাহলে তারা ভোট দিলে কাকে ভোট দিচ্ছে সেটাও তো বোঝা যাবে। রাইট। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে কি ছিল বা কি হতো। তখন 7.5 লক্ষ লিডের একটা রহস্যটা 7.5 লক্ষের প্রশ্ন উঠতে পারে, একদম নতুন করে প্রশ্ন উঠতে পারে। এবং শুধু ডায়মন্ড হারবার কেন, ডায়মন্ড হারবার একটা সবার দৃষ্টি সেই দিকে। তুমি দেখো না, দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, তিনি নিজে দিনের পর দিন সাংসদ ছিলেন। কতজন মন্টুদা তৈরি হয় কেউ জানে না। আমার তো এখন খুব ভালো লাগছে যে মন্টুদার ব্যাপারটা, মন্টুদার ক্যারেক্টারটাকে আমার খুব ভালো লাগছে, যে মনত সাহাকে আমি কোনোভাবে অমর্যাদা করছি না, কিন্তু কোনোভাবে তার অমর্যাদা করা ঠিক হচ্ছে, কিন্তু তৃণমূলের মধ্যে এই যে মন্টুদাকে নিয়ে তো একখানা অভিমান, ঠিক আছে, অসন্তোষ, একটা খারাপ লাগা তৈরি হচ্ছে, যে মন্টুদাকে সব প্রোগ্রামে ডাকা, মঞ্চ বাঁধার জন্য ডাকা হতো, সেই মন্টুদা দেখো এটা কি করলে। তো এইরকম জেলায় জেলায় মন্টুদাদের আমার দেখার ইচ্ছা, যে কতজন এরকম মন্টুদা বেরোয়। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা বড় একটা অস্তিত্বের সংকট তৈরি হতে পারে। কারণ ভারতীয় রাজনীতিতে, ভারতীয় গণতন্ত্রে যে রাজনৈতিক দল ক্ষমতাচ্যুত হয়ে যায় না, তার পরপরেই দেখা যায় কিন্তু সেখান থেকে একরাশ লোক আবার ক্ষমতার লোভে হোক বা যেটাই হোক না কেন, দলের সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি করতে শুরু করেন। এবং সেখানে এই যে আমরা মন্টুদা একটা মডেল, একটা প্রতীক হিসেবে উঠে এসেছেন। আগামী দিনে দেখার আরো একটা কথা, সম্রাট, যে কথাটা আজকে জাস্ট বুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে চলে যেতে পারি আমরা, সেটা হচ্ছে যে ওই যেটা বলেছিলাম যে উত্তীর্ণ সভাঘর থেকে মিষ্টিকা ব্যাংকুয়েট মন্টুদাই টেন্ডারের মাধ্যমে পেয়েছেন। সরকারের একজন মন্ত্রী তার ভাইয়ের একটা পার্টনারশিপ কোম্পানি, আরো ডিটেলে স্ট্রাকচারটা, মানে কোম্পানির স্ট্রাকচারটা আরো বিশদে জেনে আমাদের ফিরে আসবো আমরা কোনো একটা দিন আবার আলোচনায়। তারাই কেন বারবার তথ্য এবং সংস্কৃতি দপ্তর আর পর্যটন দপ্তরের কাজগুলো পেতেন? খুব গুরুত্বপূর্ণ, এটাও একটা রহস্যজনক ব্যাপার। এটাও কিন্তু একটা অনুসন্ধান করে দেখার বিষয় যে কেন তারাই পেতেন। আমাদের আলোচনা একদিন অবশ্যই দরকার। এবং সেই যে প্রতিষ্ঠান লাগাতার ভাবে পর্যটনের এবং তথ্য সংস্কৃতি দপ্তরের কাজ পেয়েছিল, যেখানে শোনা যায় যে মন্ত্রীর পরিবারের কেউ ওই কোম্পানির একজন সদস্য, ওই কোম্পানির একজন পার্টনার বা ইত্যাদি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেইটাও কিন্তু একটা দেখার, যেটা খুঁজে বের করার একটা বিষয়, যে তারাই বা কিভাবে যে এগুলো পেতেন। যদি স্বচ্ছভাবে পেয়ে থাকেন, আমার কি বলার আছে? কারোরই কিছু বলার নেই। কিন্তু প্রশ্ন তো অধিকার, এখতিয়ার বা যোগ্যতা থাকতে পারে কাজে,
কিন্তু কিন্তু যিনি কাজ পেতেন সেই সংস্থার কর্ণধারকেই যদি কালী পুজোর দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে দেখা যায় এবং তাকে যদি তৃণমূলের অনুষ্ঠানে দেখা যায়, তাকেই যদি তিনি যদি বারবার পেয়ে থাকেন, তিনি যদি জগন্নাথ মন্দিরে টুনি বাল্ব লাগান, জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি যদি টুনি বাল্ব লাগিয়ে থাকেন, তিনি যদি মেজরিটি তথ্য সংস্কৃতি দপ্তরে কাজ করে থাকেন, মানে আর একটা মন্টুদার গল্প আর প্রশ্ন তো এই মন্টুদার গল্প নিয়েও কিন্তু আমরা আসবো, অবশ্যই আসবো। এরকম শুধু তার মানে কি শুধু দলে নয়, দলের ভেতরে ছাড়াও প্রশাসনের মধ্যে, সরকারের মধ্যেও এরকম যারা মন্টুদারা ছড়িয়েছিলেন এবং এই মুহূর্তে দল ক্ষমতাচ্যুত হতেই পুরোপুরি পাল্টি বা ডিগবাজি যাকে বলে, এই ধরনের মন্টুদাদের তো খুঁজে বের করতে হবে। আগামী দিনে এই ধরনের মন্টুদাদের খুঁজে বার করতে হবে এবং আপনাদের সামনে তুলে ধরতে হবে। সেই কাজটা কিন্তু আমরা চালিয়ে যাব। আজ আপাতত এই পর্যন্তই। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।